আসসালামু আলাইকুম। আমরা সংরক্ষণ সূত্র বা সংরক্ষণ নীতি নিয়ে অনেক পড়াশোনা করছি। আজকের লেকচারের মাধ্যমে আমরা সংরক্ষণ সূত্র বা নীতি থেকে আমরা বিদায় নেব। আজকের সংরক্ষণ নীতিটা হবে শক্তির সংরক্ষণ নীতি বা শক্তির সংরক্ষণ সূত্র থেকে। তো আমরা দেখব যে কোনো কণা ব্যবস্থার জন্য যে তার শক্তির সংরক্ষণ সূত্রটা কিভাবে প্রমাণ করা যায়। আচ্ছা, কণা সিস্টেমের শক্তির সংরক্ষণ সূত্র প্রমাণ করো। হ্যাঁ, প্রশ্নটা এইভাবে থাকতে পারে আপনাদের। তো আমি এখানে একটু ব্যাখ্যাটা লিখে রাখছি আগেই। আমরা এইভাবে লিখব যে কোনো কণার উপর ক্রিয়াশীল বল সংরক্ষিত হলে মোট বল সংরক্ষিত হবে। কোনো একটা কণা, তার উপর যদি কোনো একটা বল ক্রিয়া হয়, ক্রিয়া করে, সেই ক্রিয়াকৃত বলটা যদি আবার সংরক্ষিত থাকে, তাহলে মোট যেই বল সেই অবস্থায় বা সেই সিস্টেমের যে টোটাল বল, সেই বলটাও কিন্তু সংরক্ষিত হবে। এইটা হচ্ছে তার মূল কনসেপ্টটা। আচ্ছা, এটা আমি বোঝাচ্ছি কেন। আচ্ছা, ধরি কোনো গতিময় কণা সিস্টেমের আইতম কণার ভর এম আই, অবস্থান ভেক্টর আর আই, ভরবেগ যদি পি আই হয়, তাহলে কণা সিস্টেমের উপর সংরক্ষণশীল বল এফ আই ক্রিয়া করলে পাই। এফ আই যদি ক্রিয়া করে তাহলে আমরা কি পাই? আমরা পাই Fi equals to minus gradient of potential মানে V। তার মানে এখানে বোঝাচ্ছে যে নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পটেনশিয়াল ইজ ইকুয়াল টু ফোর্স মানে Fi, অর্থাৎ ফোর্সের সাথে পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তির যে একটা সম্পর্ক, সেটা আমাদের নেগেটিভ গ্রেডিয়েন্টের মাধ্যমে প্রকাশ করা যায়। হ্যাঁ, এই জিনিসটা কিভাবে হয় আমরা একটু খেয়াল করি। এটার কিন্তু একটা বিশাল ম্যাথমেটিক্যাল টার্ম, এইখানে আবার একটা লেকচার এক্সট্রা দিতে হবে যদি আমরা এই সূত্রটুকু বোঝাতে চাই। তো এরকম আমাদের সময়টা খুবই কম, আমরা পরীক্ষা তো আর এটা বোঝাই দিব না স্যারদেরকে, স্যাররা জানে এটার সম্পর্ক। আমরা একটু এটার জন্য একটা ডেমো দেখব। সরি, আমি একটা গোল আলু আঁকছিলাম, দুঃখিত তার জন্য। আমরা একটা পৃথিবী আঁকতে চাই। আচ্ছা, আমি ধরে নেব এটা একটা পৃথিবী। তো এই পৃথিবীর আমরা এই অবস্থান থেকে একটা বস্তুকে এই অবস্থানে নিয়ে আসলাম, খেয়াল করুন। তো একটু বাঁকা হয়ে গেছে, যাই হোক, সোজা মনে করেন। তো এই বস্তুটাকে আমি যখন উপরে নিয়ে যাব, তখন তার মধ্যে কি হবে? একটা পটেনশিয়াল এনার্জি ভি কি হবে? সঞ্চিত হবে। তো এই বস্তুটার উপর আবার ফোর্সকে দিতেছে এই পৃথিবীর কেন্দ্র, সে আবার নিচের দিকে কি দিতেছে? গ্র্যাভিটেশনাল ফোর্স। সেই ফোর্সটা কি? এম জি। তাহলে বস্তুটাকে পৃথিবী তার নিজের দিকে টানতেছে এম জি ফোর্সে, আর আমরা কি করলাম? এই বস্তুকে উপরের দিকে নিয়ে গেলাম তার ভিতরে কি করার জন্য? মানে বিভব শক্তি সঞ্চিত করার জন্য। তাহলে বিভব শক্তি যদি আমি সঞ্চিত করতে চাই, তাহলে তাকে কি করতে হবে? বলের বিরুদ্ধে কাজ করতে হয়েছে আমাকে। বলটা কি? এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স, মানে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে হইব। কারণ কি? আমার বস্তুর ভিতরে আমি পটেনশিয়াল এনার্জি সংরক্ষণ করতে চাই, সঞ্চিত করতে চাই। ফলে তাদের মধ্যে যে একটা সম্পর্ক, এই যে এম জি আর বি এর মধ্যে একটা সম্পর্ক কি হবে? অবশ্যই নেগেটিভ। কারণ তাকে আমি উপরের দিকে নিতে চাই, বলটা নিচে দিকে ক্রিয়া করতেছে বিপরীত দিকে, তাই আমাদের এই যে নেগেটিভ চিহ্ন। ওকে, এখন এই গ্র্যাভিটেশনাল ফোর্স, এই জিনিসটা কিন্তু কনজারভেশন ল মেনে চলে। তো কনজারভেশন ল বা সংরক্ষণ নীতি মেনে চলে। যাই হোক, আমি একটা ছোট্ট ডেমোর মাধ্যমে বোঝাতে চাইছিলাম যে এই সূত্রের বিষয়টা কি। আসলে এটার কিন্তু খুব গাণিতিক একটা বিষয়, তো আমরা সেই গাণিতিক বিষয়টা অ্যাভয়েড করে সহজে বোঝার ট্রাই করছি। এখন আমরা এটার জন্য কি লিখব? আমরা এই যে দুইটা সিম্বল লিখছি, এই দুইটা সিম্বলের একটু প্রমাণটা দিয়ে দিব। এখানে আমরা লিখব যেখানে যেখানে হলো কি আইতম কণার গ্রেডিয়েন্ট, আইতম কণার কি? গ্রেডিয়েন্ট, আইতম কণার গ্রেডিয়েন্ট। আর এইটা হবে কি? ভি হবে আইতম কণার বিভব শক্তি,
ওকে, তো আপনারা আমার সাথে সাথে নোট করে নেবেন, কারণ এটা যদি সাথে সাথে করে নেন তাহলে আপনার নোটটা তাড়াতাড়ি হয়ে গেল, আপনি ভিডিওটাও সাথে সাথে রিল্যাক্সে বুঝতে পারলেন। অথবা কেউ চাইলে ভিডিওর পরেও নোটটা করতে পারেন, তাহলে তার জন্য একটু সময় বেশি লাগতে পারে হয়তো। আবার কেউ চাইলে স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন। তো এখন আমরা এই যে সমীকরণটা প্রথমে লিখছিলাম, এটাকে আমরা 1 নং দিয়ে রাখলাম। এখন আমরা একটা কাজ করি, আমরা এই 1 নংয়ের উভয় পাশে যদি আমরা ডেল আর দ্বারা গুণ করি, কারণ আমাদের এটা করতে হবে, দেখাচ্ছি। আমরা লিখব 1 নংয়ের উভয় পাশে, উভয় পক্ষে ডি আর আই, সরি ওইখানে কি আমি ডেল বলছিলাম কিনা, ডি আর আই দ্বারা স্কেলার গুণন কি করতে হবে, স্কেলার গুণন করে পাই, স্কেলার গুণন করে পাই। ওকে, তো এখন এই 1 নংয়ের উভয় পক্ষে যদি আমি স্কেলার গুণন করতে চাই তাহলে কি করতে হবে, দেখুন আমি দুঃখিত, মার্কারটা একটু নতুন তো তাই কালিটা একটু চিকন হয়ে আসছে, এই জন্য আমি দুঃখিত। আচ্ছা, তাহলে এইটা তো আমাদের ছিল আগেই, তারপরে আমার কি করতে হবে, একটা স্কেলার গুণন। স্কেলার গুণন মানে কি, তার সাথে একটা ডট গুণন করা। তাহলে কি কাকে করছি, ডি আর আই কে করছি, করে দিলাম, ইকুয়ালস টু মাইনাসের মাইনাস, গ্রেডিয়েন্টের গ্রেডিয়েন্ট, আই এর আই, ভি এর ভি, কারণ আমরা কিন্তু এখানে আই দিছি কেন, কারণ আমরা আইতম করার জন্য করতেছি। ওকে, তার সাথে কি করতে হবে, স্কেলার গুণন, এই যে ডট গুণন, ডি আর আই দিয়ে দিলাম। ওকে, আমি কিন্তু যার যারটা তাড়াতাড়ি দিয়ে দিলাম, খেয়াল করুন এইটুকু আর এইটুকু কিন্তু সেম, আমি ওর পিছনে আর ওর পিছনে জাস্ট ডট গুণন করে দিছি, ডট গুণন মানে স্কেলার গুণন। ওকে, এইবার এই যে ডট গুণনটা করছি সেটা কার জন্য করছি, আমরা আইতম কণার জন্য ডি আর কে করছি। হ্যাঁ, এই ডি আরটা হচ্ছে একটা অবস্থান ভেক্টর। ওকে, এখানে এই যে আর ভেক্টর চিহ্ন দেওয়াই আছে, তো আইতম কণার জন্য এই আরটা অবস্থান ভেক্টর নির্দেশ করতেছে। আচ্ছা, এখন আমরা আইতম কণার কয়টা কণার জন্য করব, আমরা বলতে চাই সিস্টেমের মধ্যে যতটা আইতম কণা আছে সবার জন্য করতে চাই। তাহলে সবার জন্য করতে চাইলে আমাকে কি করতে হবে, ওই যে সামেশন আনতে হবে নাকি। আশা করি হয়তো আপনারা এইটা ধরে ফেলছেন, আর যদি না ধরতে পারেন নেক্সটে হয়তো ধরে ফেলবেন, কারণ আমি আপনাদের ওইভাবেই নিয়ে যাব ক্লাসিক্যাল মেকানিক্সে। আল্লাহ যদি চায় আমি আপনাদেরকে বস করে দেব, বস। তো ডট এফ আই যা আছে লিখলাম, আমি জাস্ট সামেশন আই দিলাম, কেন, কারণ আমি সকল আইকনকে সামেশন করতে চাই, একসাথে আনতে চাই, এই জন্য সামেশনের নিচে আই দিয়ে দিচ্ছি। ওকে, আর এই এফ এর আই দিয়ে দিলাম, ডটের ডট দিলাম, আর ডি আর আই দিলাম। আর অবশ্যই তাদের মধ্যে কিন্তু কি হবে, অবশ্যই ভেক্টর চিহ্ন দিতে হবে, না হলে কিন্তু আমাদের অঙ্ক ডাইরেক্ট সারে কেটে দিতে পারে। এইখানে কি করতে হবে, আমাকে সামেশন আই দিতে হবে, মাইনাসের মাইনাস, গ্রেডিয়েন্টের গ্রেডিয়েন্ট, আই এর আই, ভি এর ভি, ডট ডি আর আই। ওকে, তো আমরা যা আছে তাই লিখে দিছি, শুধু এই সামেশন আই তার সামনে অ্যাড করছি। এইটাকে আমি দিব 2 নং সমীকরণ, আর আমাদের এই 2 নং সমীকরণটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, এটা আমরা কিভাবে কাজে লাগে আপনারা দেখতে পারবেন। এখন আমরা যে শক্তির সংরক্ষণ নীতি প্রমাণ বা সূত্র প্রমাণ করতেছি, আমাদের এতটুকু করার পর আমরা কিন্তু এই অঙ্কের প্রায় 70% কাজ আমাদের শেষ হয়ে গেছে। কেন, আমরা এইবার কি করব, আমরা এই অংশটুকু নিব, এই অংশটুকু নিয়ে তাকে করতে থাকবো, তাকে করা শেষ হলে আমরা একটা সমীকরণ দিয়ে রাখবো, তারপর আমরা এই অংশটুকু নেব, এই অংশটুকু করা শেষ হলে করতে থাকবো নিচের দিকে, তার একটা সমীকরণ দিব, দেওয়ার পর কি করব, আমরা এইটুকুর যে রেজাল্ট আর এইটুকুর যে রেজাল্ট, সেই দুইটা রেজাল্টকে সমান চিহ্ন দিয়ে লিখে দিব, লিখে দিলেই তাদেরকে আমরা একত্রে বাম পাশে আনলেই আমাদের টি প্লাস বি ইকুয়ালস টু ধ্রুবক এসে পড়বে। ওকে, তার মানে আমাদের অঙ্ক প্রায় শেষ, কিন্তু আমাদের অনেক কাজ করতে হবে আর কি, আমাদের কনসেপ্ট মূল শেষ হয়ে গেছে। তো এবার আমরা লিখবো যে এখন আমরা লিখতে পারি, এখন প্রথমটা নিয়ে আমরা, হ্যাঁ, সামেশন আই এফ আই ডট ডি আর
আই। ওকে, তো এখন এইটুক সমান আমরা কি লিখতে পারি? এইটুকু সমান আমরা লিখতে পারি কি, দেখুন সামেশনটা যেভাবে আছে থাকুক, আমরা সামেশনটা দিয়ে দিলাম ফার্স্টে। আচ্ছা, সামেশন আই দিলাম। এফকে আমরা কি লিখতে পারি? এফকে আমরা লিখতে পারি এম এ, কারণ আমরা জানি বল কি, ভর ইন্টু ত্বরণ। তো যেহেতু আমরা আইতম কণার জন্য নিতেছি, তাহলে ভরটা আইতম কণার ভর, তাহলে ত্বরণটা আইতম কণার ত্বরণ। আর এম হচ্ছে কি স্কেলার, মানে এটা একটা কি স্কেলার রাশি, স্কেলার রাশিতে ভেক্টর চিহ্ন হয় না, ত্বরণ হচ্ছে ভেক্টর রাশি, তাই ভেক্টর চিহ্ন দিয়ে দিলাম ত্বরণের উপর। আমাদের এই যে ডট, এই ডটটা দিলাম। আমাদের কি ডি আর আই, আমরা ডি আর আইকে লিখে দিলাম। ওকে, আশা করি এতটুকু সমস্যা নাই কারো। এরপরে আমরা কি লিখবো দেখুন, এরপরে আমরা লিখতে পারি সামেশন আই যা আছে দিয়ে দিলাম, এম আই দিয়ে দিলাম। আচ্ছা, এমটা ছোট হয়ে গেছে মনে হয়, একটু বড় করেই লিখি। তাহলে এম আই একে আমরা কি লিখতে পারি? ত্বরণ মানে কি? ত্বরণটা হচ্ছে, আমরা জানি ত্বরণ হচ্ছে ভেলোসিটিকে সময় দ্বারা ভাগ করা, অর্থাৎ ব্যাগকে যদি আমি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমি ত্বরণ পাই নাকি? তাহলে আমি এ আর না লিখে আমি এইটুকু লিখে দেব। তাহলে এ এর পরিবর্তে আমি কি লিখতে পারি? ডি ভি, অবশ্যই ভেক্টর চিহ্ন হবে ডিটি, আর এই ডটের ডট, এই ডি আর আইকে ডি আর আই লিখে দিতে পারি। এখন কথা হচ্ছে ডি আর আইকে কিন্তু আমি এখানে অন্য একটা জিনিস লিখতে পারি, আমি এখনই লিখে দিই, সমস্যা নেই। কী লিখবো আমি দেখতে চাই, আমি আপনাদেরকে দেখাতে চাই। আচ্ছা, ফার্স্টে আমি এখানে একটু দেখাই, তারপরে লিখে দিই। আচ্ছা, ডি আর আই খেয়াল করুন, ডি আর আই, এই ডি আর আইকে লিখলাম। আমি যদি এটাকে ডিটি করে দিই, তো ডি আর আইকে খেয়াল করুন, ডিভিকে ডিটি এর সাপেক্ষে করলে আমরা কি পাই? ত্বরণ পাই, খেয়াল করুন। তাহলে আমি যদি আর কে টি এর সাপেক্ষে করি তাহলে কি পাবো? ভেগ, অবশ্যই। এখন যে এই যে খেয়াল করুন, এই ত্বরণটা কিন্তু আই কণার জন্য আমি করছিলাম, তাই এই ভেগটা কি হবে? আই কণার জন্য, হ্যাঁ, ভি এর সামনে একটা ভেগ, মানে আই দিয়ে দেবেন ভি এর নিচে। তো যেহেতু তাইলে বিষয়টা এরকম, তাহলে আর কে যদি ডিটি এর সাপেক্ষে করি তাহলে ভেলোসিটি পাই, আমি ভেলোসিটিকে যদি ডিটি এর সাপেক্ষে করি তাহলে ত্বরণ পাই। এটা তো সিম্পল একটা বেসিক নাকি, 9, 10 বেসিক। তো এটা আমরা জাস্ট ক্যালকুলাসের সাহায্যে প্রকাশ করলাম। এখন এই ডিটিকে আমি ওই পাশে নিয়ে যেতে চাই, তাহলে ডি আর আই ইকুয়ালস টু কী করতে চাই? ভি আই, আর ডিটিকে আমি ওই পাশে ডিটি নিয়ে গেলাম। তো এইটাকে আমি, এইটা ভাগ ওই পাশে নিলে গুণ হয়। তো আমি আলটিমেটলি কি করতে পারি? আলটিমেটলি আমি কিন্তু এই ডি আর আই এর পরিবর্তে আমি এতটুকু লিখে দিতে পারি নাকি? এখন এই যে ডি আর আই, এই ডি আর আই পরিবর্তে আমি আর ডি আর আই না লিখে এটা লিখে দিতে পারি। তো আমরা এখন এই কাজটা করে দিই, এখানে আমরা লিখে দিতে পারি কি, ভি আই ভেক্টর হবে ডিটি, কারণ আর এর পরিবর্তে এটা লিখতে পারি আমি। চাইলে আপনারা এখানে একটা নোট দিয়ে নিতে পারেন এইভাবে, যে ডি আর আই ইকুয়ালস টু কি, ভি আই ডিটি। কেন? কারণ পরবর্তীতে ডিটিটাকে যদি এই পাশে নেন ভাগ হয়ে যাবে। ওকে, তাহলে ইজিলি সবাই বুঝতে পারবেন। আচ্ছা, তা এখন আমরা একটা কাজ করি, দেখুন এখানে এই ডিটি আর এই ডিটি কিন্তু উপরে নিচে আছে, তো কাটাকাটি চলে যায়, আমরা লিখে দিতে পারি, সরি এখানে ইকুয়াল চিহ্ন হবে, তো সামেশন আই এম আই, এই ডিটি চলে গেল, হ্যাঁ, ডিটি যদি চলে যায় আমি এই ভিআইকে একটু সামনে লিখতে চাই, ভিআই, আর এই ডিভিআইকে একটু পিছনে লিখতে চাই। কেন এটা লিখলাম? কারণ আমরা জানি গুণের ক্ষেত্রে সামনে পিছনে কোনো সমস্যা হয় না। আমরা জানি 2 × 3 আর 3 × 2 একই রেজাল্ট দিবে 6, কারণ তাকে সামনে পিছনে রাখলে কোনো সমস্যা হয় না। আমাদের এটা কি আছে এখন, এই বিষয়টার সাথে কিন্তু আমাদের কি আছে, ডট গুণন আছে। কি আছে? এই যে ডট, তো ডট গুণনটা আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। কিন্তু ক্রস গুণন ক্ষেত্রে কিন্তু আমাদের এই নিয়ম মানবে না। ওকে, এটা কিন্তু ডট গুণন বা স্কেলার গুণন থাকার কারণে আমি এটা করতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এই পর্যন্ত আসলাম। এই পর্যন্ত আসার ক্ষেত্রে আশা করি আপনাদের সমস্যা হয়নি। এরপরে আমরা আর নিচে না লিখে আমি এই পাশে লিখি, যাতে আপনাদের সমস্যা না হয়। আমি এই লাইন থেকে লিখতেছি। ওকে,
এখন এইখান থেকে আমি দেখুন কি লিখি, সামেশন আই দিয়ে দিলাম, এম আই দিয়ে দিলাম। আমি এইটার পরিবর্তে দেখুন কি লিখে দিই, আমি লিখব ডি হাফ ভি স্কোয়ার। সরি না, এইখানে না, দুঃখিত। আমরা একটা কাজ করি, খেয়াল করুন, এ ডট বি দুইটা ভেক্টর যদি হয়, দুইটা ভেক্টরকে যদি আমরা তার মান বার করতে যাই, তাহলে আমরা কি করতে হবে, এ ভি কস থিটা, এ ভি কস থিটা করে দিই না? আমরা দুইটা ভেক্টরকে আমরা ডট গুণন করলে এই রেজাল্ট পাই। তো এইটা একটা ভেক্টর, এইটা একটা ভেক্টর। এখন এইটা ভেক্টর হচ্ছে বি ভেক্টর, আর এটা হচ্ছে ডিভি ভেক্টর, মানে এই দুইটার মান সেম না, এই জন্য দুইটা আলাদা ভেক্টর, এ আর বি ভেক্টর মনে করুন। তাহলে তাদের ফলটা কি হবে, আমরা লিখতে পারি যে ভি ডিভি, প্রত্যেকটার সাথে আই আছে, আই থাকবে কারণ তারা আইতম কণার জন্য, কস থিটা। তো এখন এই যে কস থিটা আমরা লিখলাম। আরেকটা মজার বিষয় হচ্ছে এই থিটার মানটা আসলে 0, কারণ তাদের মধ্যে এই যে দুইটা ভেক্টর, তাদের মধ্যে আসলে ক্রিয়ারত কোণটা হচ্ছে 0 ডিগ্রি। ফলে আমরা জানি যে cos 0 ডিগ্রি মান 1। তাই আমরা সামেশন আই এম আই ভি আই ডি ভি আই লিখে দিতে পারি। ফলে আমরা কসের পরিবর্তে আর কিছু রাখলাম না, আমরা এটা জাস্ট 1 হিসাবে ধরে নিয়ে নিচের লাইন লিখে দিলাম। তো এবার আমরা এইটুকুর পরিবর্তে কি করতে পারি, দেখুন আমি কিন্তু এই জায়গায় ওই কাজটা করতে পারি না, কারণ এটা ভেক্টর ছিল। তো আমি ভেক্টরটাকে এবার কি করছি, আমাদের সিম্পল রাশিতে আনছি। তো খেয়াল করুন, আমরা এম আই এটাকে রেখে দিলাম, আমি লিখে দিতেছি এই দুইটার পরিবর্তে ডি 1/2 ভি আই স্কোয়ার লিখে দিলাম। এখন এই দুইটা রাশির জন্য আমি এইটা কিভাবে লিখলাম, আমি এইটা একটু ব্যাখ্যা দেই। বিষয়টা খেয়াল করুন, এই রাশিটাকে আমি লিখলাম ডি হাফ ভি আই, এইটাকে যদি আমি এইভাবে আসে না, এই ডি মানে কি বোঝাইতেছে, এই ডি বোঝাইতেছে যে আমাকে ডেরিভেটিভ করো, এই ব্র্যাকেটের ভিতরে যে যে আছে তাকে ডেরিভেটিভ মানে ব্যবকলন করো। কিন্তু কার সাপেক্ষে, সাপোজ এরকম যদি থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম ইজিলি, কিন্তু এই জিনিসটা নাই, এই জিনিসটা নাই মানে তাহলে আমাদের আরও সুবিধা হয়েছে, কারণ এটা এক্স এর সাপেক্ষে না, টি এর সাপেক্ষে না, থিটার সাপেক্ষে, আমাদের আর এখানে এই টেনশন করতে হয় না, কারণ আমাদের কার সাপেক্ষে সেটা তো আমরা জানি না, আমি জাস্ট ডেরিভেটিভ করে দিলেই হবে। তো এখন ডেরিভেটিভ করি আমরা, এইটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা জানি মানে ধ্রুবক রাশি হাফ বসে গেল, এই স্কোয়ারটা নিচে এসে পড়বো, আর ভি আই কি হয়ে যাবে 2 - 1, অর্থাৎ 1 কমে আসবো। পরবর্তীতে এই ভি আইকে যদি করি তাহলে সে 1 হয়ে যাওয়ার কথা নাকি, কারণ পরেরটা আর আমাদের দরকার হয় না। কিন্তু না, আমরা একটা কাজ করব, আমরা পরের বার যে এই যে ডি, খেয়াল করুন, এই ডিটা যদি ভি আই এর সাথে আমি রাখি, আচ্ছা আমি এটার একটু ভাঙ্গা লই, এই পাশে ভাঙ্গা দিই। খেয়াল করুন, হাফটা তো আমাদের আর কোনো কাজ হয় না, না এটা আমরা বাইরে নিয়ে আসলাম অটোমেটিকলি ভাবে। তো ডি এর সাথে ভি আই স্কোয়ার একবার করতে হবে, আর একবার কি করতে হবে, ডি কে ভি আই এর সাপেক্ষে করতে হবে, কারণ এইটা হবে হাফ, এটা হবে স্কোয়ারটা নিচে আনবে, বিটাই হয়ে যাবে, আর এখানে ডিভি কি করলে 1 হয়ে যায়। ব্যাপারটা এরকম ছিল না? তো আমরা এই 1টাকে আর 1 লিখতে চাই না, আমরা ডাইরেক্ট ডি আর ভি কেই রেখে দিতে চাই। আমরা লাস্টের রাশিকে এই ডি আর ভি কি করতে চাই না, আমরা ডি ভি আই হিসাবে লিখে রাখতে চাই, এখানে 1 লিখে দিতে চাই না, কারণ আমাদের প্রমাণের দরকার এটা। এখন এইখান থেকে 2 এর থেকে 1 গেলে থাকে 1, আর একটা আমার আর এই ভি এর পাওয়ার হিসেবে লেখা লাগে না, ফলে এই হাফ আর 2 কাটা যায়। ঠিক আছে, তো এই হাফের 2 আর এই 2 কাটা গেলে থাকে কি ভি আই ডি ভি আই। তো আলটিমেটলি ভি আই ডি ভি আই এর সমান কি এই রাশিটা লেখা যায়। মানে বিষয়টা হচ্ছে যে আমরা এই রাশি থেকে এই রাশি আসা যায় সহজে, কিন্তু আমাদের এই প্রমাণের জন্য আমরা এই রাশি থেকে এই রাশি লিখে দিব ডাইরেক্ট। এই জায়গাটুকু আপনাকে একটু মনে রাখতে হবে, হ্যাঁ। তাই আপনারা এইটা মনে রাখার জন্য একটা সাইড নোটে এইখানে লিখে রাখেন, এইখানে এটা লিখে রাখেন, পরীক্ষায় না লিখলেও হবে, তবে আপনাদের বোঝার স্বার্থে আমি এই জন্য এটা লিখে দিতেছি। বিষয়টা হচ্ছে ডি হাফ বি আই স্কোয়ার সমান সমান কি এরকম হয়, হাফ ইন্টু 2 ভি আই ইন্টু ডি ভি আই, ঠিক আছে, সমান কি ভি আই ডি ভি আই।
এইটা একটু খাতায় লিখে রাখেন, যাতে আপনার হয়তো কিছুদিন পর বা পরীক্ষার আগে যাতে দেখলে বুঝতে পারেন যে এই লাইনটা এখান থেকে কীভাবে আসছিল, ভাইয়া কীভাবে এটা করে দিয়েছিল। তো এখানে চাইলে স্ক্রিনশটও লিখে রাখতে পারেন, বা এইটুকু আপনি চাইলে লিখে রাখতে পারেন খাতায়। ওকে, তো আমরা এই লাইন থেকে এইটুকু আসার জন্য এই জিনিসটাই খুব জটিল ছিল, আমরা এটা বুঝাই দিতে পারছি। এখন ডিটাকে আমি কি করলাম, সামেশনের বাইরে নিয়ে আসলাম, কারণ ডিকে তো আর আমরা কিছু করতে পারবো না। আচ্ছা, এম আই, ওকে, আচ্ছা এম আই ডিকে তো আমি বাইরে নিয়ে আসতে পড়ছি, ফলে আমরা কি করতে পারি, এখন এই হাফটাকে সামনে দিয়ে দিতে পারি, হাফ এমটাকে আমি পিছনে আনলাম, ভি আইকে আমি পিছনে নিলাম, ফলে দেখুন হাফ এম ভি স্কোয়ার। এটা কি, হাফ এম ভি স্কোয়ার আমাকে নির্দেশ করতেছে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি মানে কি, গতিশক্তি। তো গতিশক্তি হচ্ছে কি, আমরা টি দ্বারা প্রকাশ করি। এখন এই সামেশন আই হাফ এম আই ভি আই স্কোয়ার, তো আই সকল আইতম কণার গতিশক্তি এই টিকে নির্দেশ করতেছে। তাহলে সামনের যে ডি আছে ডিটা লিখে দিলাম, আর এই টোটালটা কি নির্দেশ করতেছে, আমার গতিশক্তি নির্দেশ করতেছে, তাই আমি ডিটি লিখে দিলাম। ওকে, তো আশা করি এতটুকু আপনারা অন্তত বুঝতে পারছেন। তো আমরা এখানে চাইলে এটাকে 3 নং সমীকরণ দিতে পারি, 3 নং, আচ্ছা এইখানে না দিয়ে আমরা লিখতে পারি, সুতরাং মোট গতিশক্তি কি, মোট গতিশক্তি কি ডিটি। এই যে মোট গতিশক্তি, এটাই মূলত ডিটিকে নির্দেশ করতেছে। হ্যাঁ, আচ্ছা আমরা এটাকে 3 নং সমীকরণ দিই, সমস্যা নাই, যদি আমরা লাগে পরবর্তী সমীকরণ আমাদের সুবিধা মতো বসাবো। ওকে, তো আমরা এই 2 নং সমীকরণের প্রথম পার্ট নিয়ে আসছি। এবার 2 নং সমীকরণের আমাদেরকে কি করতে হবে, দ্বিতীয় পার্টের অঙ্কে যেতে হবে। তো আমরা লিখতে পারি আবার কি আছে, সামেশন আই মাইনাস গ্রেডিয়েন্ট আই ভি ডট ডি আর আই। ওকে, এইটা আমার দেওয়া আছে। তো এইটার পরিবর্তে আমরা কি কি লিখতে পারি খেয়াল করুন। এটার পরিবর্তে আমরা এইভাবে লিখতে পারি, সামেশন আই যা আছে থাকুক। আমরা একটা কাজ করি, আমাদের এই যে মাইনাসটা আছে না, আমরা এই মাইনাসটা এখন না নেই, ঠিক আছে। আমরা কি করব, এইটুকুর রেজাল্ট বার করব, রেজাল্ট বাইর করে তার সামনে আমরা জাস্ট মাইনাস হিসাবে নিয়ে নিলেই হয়ে যাবে। ওকে, তো আমরা আগে এইটা রেজাল্ট বাইর করতে চাই। আমরা একটা কাজ করি, আমি এই যে ডেল, এটা হচ্ছে কি, আমি একটু রাফ করতেছি। হ্যাঁ, রাফটা এখানে কিন্তু রাফ, আমি একটু দাগ দিয়ে বোঝাচ্ছি, এখানে রাফ। আচ্ছা, ডেল অপারেটর যেটা বা নেবলা, এটা মানে কি আমরা জানি, ডেল এক্স, এটা কি অবশ্যই আই, এটা জে, ডেল ওয়াই প্লাস ডেল কে ভেক্টর হবে এখানে, ডেল জেড। তো আমাদের কিন্তু ডেল অপারেটর কিন্তু এটা নির্দেশ করে, আমরা এটা ইন্টারমিডিয়েটে শিখছি। এবং তার সাথে একটা কি আছে, বি অপারেটর আছে, কি আছে, ভি অপারেটর আছে। তো এই ভিটা যদি তার সাথে গুণ আকার থাকে, তাহলে প্রত্যেকটার সাথেই তো ভি হবে নাকি, তো ভিটাকে আর এক্সট্রা না দিলেই চলে। এখন আমরা কি করতেছি, আইতম কণার জন্য করতেছি, তাহলে সকল জায়গায় এক্সে মানে সকল ভেরিয়েবল যেগুলো আছে তাদের জায়গায় আমরা এই আইতম কণাটা দিয়ে দিই। তাহলে এতটুকুর জন্য আমি কিন্তু এই রাশিটা লিখবো এখন। ওকে, তো এইটা যেহেতু এই যে দেখুন, আমি এতটুকুর জন্য আমি এই রাশিটা লিখতেছি। ওকে, তো এইটা এখন আর এইটুকু নাই, এটা হয়ে যাবে এখানে এইরকম এইটুকু। তো আমরা লিখে দিতেছি ডেল ভি ডেল এক্স আই, আচ্ছা আইটা পিছনে দিলেও চলবে, সমস্যা নাই, প্লাস ডেল ভি ডেল ওয়াই আই, এটা হবে জে, প্লাস ডেল ভি ডেল জেড আই, এটা হবে কে। তো এই যে ইউনিট ভেক্টর আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এইটা সামনে দিলেও যা পিছিয়ে দিলেও তা, ওইটা কোনো ম্যান্ডেটরি বিষয় না। ওকে, পরবর্তীতে কিন্তু আমাদের কি আছে, ডট ডি আর। এই যে ডট ডি আর, আর কি, আর হচ্ছে আমি রাফে করতেছি, এটা কিন্তু রাফ, আমি এটা মুছে দেব। ওকে, তো আর এটা করতেছি আমরা, আর হচ্ছে, আর যদি একটা ভেক্টর হয়, আর ভেক্টরটা কি নির্দেশ করতেছে, আই এর দিকে তার একটা মান, জে এর দিকে তার একটা মান, প্লাস কে এর দিকে জেড কে তার একটা মান আছে নাকি। তো এটা একটা অবস্থান ভেক্টর, ত্রিমাত্রিক অবস্থান ভেক্টর। এখন
আমি যদি এই আরকে আই এর জন্য হিসাব করতাম তাহলে প্রত্যেকটা এক্সের জায়গায় আই, ওয়াইয়ের জায়গায় আই, জের জায়গায় আই হতো। এখন তার যদি আমি ক্ষুদ্রর জন্য ডি হিসাব করতাম তাহলে প্রত্যেকটা ক্ষুদ্র ডি হইতো, ডিটা সবার সামনে জাস্ট পয়সা পড়তো। এখন এই ডি আর আই এর জন্য আমাদের এই রাশিটা আছে, এই রাশিটা কি হবে, এইটার সাথে ডট গুণনাকার আছে, আমরা এইটুকুর জন্য এই রাশিটা বসাই দিই, ডি এক্স আই আই ক্যাপ প্লাস ডি ওয়াই আই জে ক্যাপ প্লাস ডি জেড আই কে ক্যাপ। ঠিক আছে, তো আমরা কিভাবে এই দুইটা মান বসাইলাম আশা করি আপনারা বুঝতে পারছেন। এইটুকু কিন্তু ইন্টারমিডিয়েটের বেসিক, জাস্ট আইটা শুধু এক্সট্রা, এটা তো আমরা জানি যে আইয়ের জন্য করতেছি, তাই প্রত্যেকটা ভেরিয়েবলের সাথে জাস্ট আইটা দিয়ে দিলাম। এবার আমি রাফটা মুছে দিই যাতে আপনাদের একটু হেজিটেশন কম লাগে। তো এইটুকু আমরা করে ফেললাম। এখন আমরা জানি আই ইউনিট ভেক্টরের সাথে আই ইউনিট ভেক্টর, জে এর সাথে জে, কে এর সাথে কে গুণ হয়। তাহলে আমরা লিখতে পারি সামেশন আই, ওর সাথে ওর রাশিটা গুণ করলে আমাদের একটা মান পাই আই ডট আই। তো এইটার মান কত 1, জে ডট জে এটার মানও 1, কে ডট কে এটার মানও 1। তার মানে আমি যদি এই দুটা রাশি গুণ করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের আই জে কে এই ইউনিট ভেক্টরের যেই সিম্বলগুলো সেগুলো থাকবে না, আর বাকিগুলো জাস্ট বসে পড়বে। তাহলে ডেল ভি বাই ডেল এক্স আই, আর এইখানে ডি এক্স আইটা থাকবে, এই প্লাসের প্লাস, এই ডেল ভি ডেল ওয়াই আই এতটুকু আমি বসাইলাম। এই জে তো বাদ আমি জানি, ফলে এই জে এর জায়গায় যা যা আছে ডি ওয়াই আই হবে, প্লাস এইটুকু যা আছে ডেল ভি ডেল জেড আই, আর জেড আই এর যা আছে এখানে ডি জেড আই, আর কে, আর এই কে তো 1 হয়ে গেছে বাদ। তো 1 এর সাথে বাকিগুলো গুণ দিলে বাকি রাশিটাই থাকে, এই জন্য আমরা এটা করতে পারছি। এখন আমরা কিন্তু এই 2 নম্বর অংশের জন্য কিন্তু রেজাল্টটা বাইর করে আনছি, কিন্তু আমাদের তো দরকার এরকম ডি, বিভব শক্তির জন্য ভি, আমাদের গতিশক্তির জন্য টি আসছে, বিভব শক্তির জন্য বি দরকার। তো আমরা তো এইখান থেকে বিটা বাইর করতে পারবো না, কিন্তু আমরা একটা মজার জিনিস জানি, সেটা হচ্ছে আমরা বি এর ফাংশনাল হিসাব চিন্তা করবো এখন। তো আমরা এই 2 নং পর্যন্ত সমীকরণ আমাদের দরকার, আমরা উপরেরটুকু মুছে দিই। আশা করি আপনারা এটার একটা নোট করে রাখছেন সাথে সাথে আমার। এবার আমরা একটা কাজ করি, যেহেতু লিখতে পারি, যেহেতু জিনিসটাকে ভি ইকুয়ালস টু ভি ফাংশনাল এক্স আই ওয়াই আই কমা, এগুলা কমা, আচ্ছা কমাটা একটু ভালো করেই দিই, কমা জেড আই। তো এই যে ফাংশনাল ব্যাপারটা লিখলাম, এটা কি, এটা হচ্ছে আমাদের বিভব শক্তিটা কার উপর নির্ভর করে। আমরা জানি বিভব শক্তিটা মূলত দূরত্বের উপর নির্ভর করে। ধরা যাক এটা আমাদের গ্রাউন্ড, আমরা একটা বস্তু আছে আমাদের কাছে একটা বস্তু আছে, এই বস্তুটাকে আমরা উপরে উঠালাম, ফলে তার মধ্যে একটা কি আসছে, পটেনশিয়াল এনার্জি আসবে নাকি, ফলে তার জন্য কিন্তু এম জি এইচ, বিভব শক্তির এম জি এইচ, এম তার ভরটা ধ্রুবক, আর এ জি এর মান কত 9.8, সেও ধ্রুবক। কিন্তু আমি বস্তুটাকে যত উপরে উঠামু ততই তার এইচ এর মান বাড়বে, যত নিচে রাখবো ততই এইচ এর মান কমবে। তাহলে তার ফাংশনটা মূলত কার উপর নির্ভর করতেছে, এইচ এর উপর। এখন আমরা এইচ না দিয়ে তো এক্সও দিতে পারি, এক্স দিতে পারি, তাহলে এক্স দূরত্ব নির্দেশ করে, এইচও দূরত্ব নির্দেশ করে। এখানে যদি আর দিতাম তাও দূরত্ব নির্দেশ করতো, এক্স দিতাম তাও দূরত্ব নির্দেশ করতো। তো সেটা কোনো বিষয় না, বিষয়টা আমি যদি কোঅর্ডিনেটে চিন্তা করি তাহলে এক্স ওয়াই জেড আছে। এখন কণা সিস্টেমের ক্ষেত্রে কিন্তু আমরা একটা লিনিয়ারভাবে কোঅর্ডিনেট চিন্তা করি না, আমরা কণা সিস্টেমের ক্ষেত্রে ত্রিমাত্রিক বা 3 ডাইমেনশনাল হিসাবে চিন্তা করি। ফলে যদি এইটার এরকম, এইটা তো একটা বস্তু, যদি একটা কণা, তার বিভব শক্তিটা যদি এক্সের ফাংশন হয় বা দূরত্বের ফাংশন হয়, তাহলে তার দূরত্বটা 3টা দিকেই তো হতে পারে, এক্স ওয়াই জেড হতে পারে। এই জন্যই আমি লিখছি যে বি ফাংশনাল ভি এক্স ওয়াই জেড। এখন যেহেতু কণাটাই যেহেতু আমাদের আইতম কণার ক্ষেত্রে, তাই এক্স এর সাথে আই, ওয়াই এর সাথে আই, জেড এর সাথে আই লিখছি। আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন। এখন এই হিসাব থেকে আমরা লিখতে পারি কি, আমরা এখনো ডিভি হিসাবে লিখে দিতে পারবো
এইখানে আমরা লিখে দিতে পারি যে যদি বি ফাংশনাল হয়, বিভবটা যদি ভি এর ফাংশনাল যদি এই রাশিটা হয়, তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি কি সামেশন আই, কারণ প্রত্যেকটা আইতম কণার জন্য সামেশন আই ডিভি ডিএক্সআই ডিআই প্লাস ডিভি বাই ডিওয়াইআই ডি সরি এইগুলো ডেল, হ্যাঁ, ডেল ওয়াই আই প্লাস ডেল ভি বাই ডেল জেড আই ডি জেড আই। আমরা এইটা ডাইরেক্ট লিখে দিতে পারি, এইটার পরিবর্তে এটা লিখে দিতে পারি। হ্যাঁ, আমাদের বইয়ে এভাবেই দেওয়া আছে, কবির পাবলিকেশনের বই থেকে আজকের এই সমাধানটা আমি নিয়েছি। তো এই বিষয়টা যারা এই পর্যন্ত, আশা করি আপনাদের যেহেতু এই পর্যন্ত সমস্যা হবে না, এইখানে ডি দিয়ে এইটা যখন ডিভি দিবেন আপনি চাইলে কি করতে পারেন, এর আগের যে লাইনটা ছিল এই যে রেজাল্টটা, আপনি এই রেজাল্টটা হুবহু এটা লিখে দিতে পারেন। যারা এখানটা বুঝতে একটু সমস্যা হবে, এখানে কিন্তু খুব হায়ার লেভেলে চিন্তার দরকার, এইটুকু দেখে দেখে আপনি এটা লিখে দিতে পারেন। যারা একটু বুঝতে সমস্যা হবে, এই বিষয়টা মূলত আমি আরও এক্সপ্লেইন করতে পারি। বিষয়টা এরকম, ধরেন আমাদের 3 ডাইমেনশনাল বিষয়টা ছিল, আমরা এইখানে একটা কণার কথা চিন্তা করব, তাকে আমরা এক্স অক্ষর দিকে, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, এক্স অক্ষর দিকে আসলাম, আইসা আমরা ওয়াই অক্ষর দিকে কিছু পরিমাণ আসবো, তারপরে যদি আমরা জেড পরিমাণ উপরে উঠি তাহলে আমরা এই কণার অবস্থানটা পাই। ওকে, এখন এই কণাটা তো এইভাবে থাকবে না, আমরা তো তার শক্তির হিসাব করব। তো শক্তি হিসাব করলে তার অবশ্যই তার মধ্যে কি থাকবে, গতি থাকবে। আর আমরা কিন্তু ফার্স্টে বলে নিয়েছিলাম যে এখানে লিখছিলাম, মনে করি কোনো গতিময় ব্যবস্থায়, গতিময় কণা ব্যবস্থা বা কণা সিস্টেমের ক্ষেত্রে, তো ফলে এইখানে তো আমরা একটা কণার জন্য হিসাব করতেছি না, আমরা সামেশন দিয়ে সকল কণার জন্য হিসাব করতেছি। তাহলে এইখানে যদি আরও হাজার হাজার কণা থাকতো, তাহলে সেই কণাগুলো যদি গতিশীল থাকতো, ধরলাম আমাদের এই কণাগুলো এইদিকে 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 সব দিকে সে কী করতেছে, গতিশীল থাকতেছে, মানে ফলে মনে হইতেছে আমাদেরকে একটা বিন্দু থেকে সে ছড়ায় যাইতেছে, সে একটা গতিশীল অবস্থা। এরকম খেয়াল করলে বা কল্পনা করলে আমাদের একটা কিসের মান এসে পড়ে, ডাইভারজেন্সের। তো ডাইভারজেন্স যদি এখানে এসেই পড়ে, আর আমরা জানি এই যে ডাইভারজেন্স যে ইটা, এই যে ডেল অপারেটরটা বা নেবলা, তার সাথেই কিন্তু তার এক্স ওয়াই জেড অক্ষের দিকে রেট অফ চেঞ্জ হিসাব করি, তাহলে কিন্তু আমাদের এই আইতম সকল কণাগুলোর কি পেয়ে যাই, ডাইভারজেন্স পেয়ে যাই। আর তার সাথে যদি আবার তাদের যে অবস্থান ভেক্টর, এই যে এক্স ওয়াই জেড অবস্থান, প্রত্যেকটা এক্স ওয়াই জেড প্রত্যেকটা অবস্থান হিসাব করি, তাদের সাথে অবস্থান হিসাব করলেই তাদের কিন্তু স্কেলার গণনা এসে পড়ে। এই কারণেই আমরা ডিবি আকারে এইটা লিখে দিতে পারি। হ্যাঁ, এই জন্যই বললাম এটা খুব হাই লেভেলের চিন্তা ভাবনা দরকার। আমি চাইছিলাম না বুঝাইতে, তারপরে অনেকে যারা একটু ভালো তারা কিন্তু মনে মনে প্রশ্ন থাকতেও পারে। তো এগুলো ভাই বইয়ে মানে একটু ব্যাখ্যা নাই, এগুলা কি যে একটা মুশকিল, খুব চিন্তা ভাবনা কইরা তারপরে এগুলো বাইর করতে লাগে। আমি কোনো বই পাইতেছি না এইগুলা। তো যাই হোক, আপনারা যারা একটু সমস্যা, এইখানে কিভাবে এই লাইনের এইটুকুর পরে এটা লিখে দিবেন, তারা এর আগের যে রেজাল্টটা পাইবেন সেইটা হুবহু দেখে লিখে দিবেন। ওকে, আপনারা তো বুঝেই গেছেন কিভাবে আসে জিনিসটা, মানে কিভাবে চিন্তাটা করতে হয়। আপনারা জাস্ট এটা দেখে এখন লিখে দিবেন পরীক্ষার জন্য, তার আপনি পরীক্ষার হলে আর এই চিন্তার দরকার নেই বসে বসে। এখন কি করা যায় দেখুন, এখন আমরা একটা কাজ করতে পারি, এইটাকে আমরা 4 নং সমীকরণ দিতে পারি। 4 নং দিব, এইটাকে দিব না এটাকে, আচ্ছা এইটাকে 4 নং, আচ্ছা এইটাকে 4 নং দিই। আমরা এইটাকে সমীকরণ দরকার নেই, আমরা 4 নং সমীকরণ দিলাম। এবার একটা কাজ করি, আমরা লিখতে পারি যে 4 নং সমীকরণ হতে পাই, 4 নং সমীকরণ হতে পাই, সরি আমরা এইটাকে 4 নং দিই, দুঃখিত আমি। 4 নং সমীকরণ হতে পাই কি দেখুন, 4 নং সমীকরণের মান এই যে এটা ছিল, সামেশন আই গ্রেডিয়েন্ট ভি ডট ডি আর আই, এইটুকের মান আমরা রেজাল্ট এটা পাইছি। হ্যাঁ, আবার এইটার রেজাল্ট মাত্র আবার কি পেলাম, ডিবি। তো 4 নং হতে যদি আমি পাই, তাহলে এই যে এইটুকুর মান আমরা লিখতে পারি সামেশন আই গ্রেডিয়েন্ট আই ভি ডট ডি আর আই। এই যে আমরা এইটুকুর মান পাইছিলাম, এই মানটা এখন এটা রেজাল্ট দিই, এই মানটার রেজাল্ট কি, এইটুক। আবার এইটুকের মতো রেজাল্ট আমরা উপরে পাইছি, তার মান আবার ডিবি।
তো এইটা সমান আমরা কি লিখে দিতে পারি, ডিবি লিখে দিতে পারি না? ওকে, তো আমরা 4 নং হতে পাই এটা, এবং আমরা কিন্তু ডিটির মানও বার করছি, ডিবির মানও বার করছি। আমরা এটাকে দিতে পারি কি 5 নং। ওকে, তো এইবার একটা মজার জিনিস হচ্ছে, দেখুন আমরা এই 2 নং সমীকরণের প্রথম পার্ট কিন্তু ডিটি বার করছি, এই 2 নংয়ের ডান পাশের যেই পার্ট বা সেকেন্ড পার্ট সেইটার মানও আলটিমেটলি আমরা কি করে আসছি, ডিবি আকারে নিয়ে আসছি। তাহলে এবার আমি বলতে পারি না যে 2 নং 5 নং এবং 3 নং এর মান এবং 5 নং এর মান 2 নং এ বসাই। তো আমরা লিখব যে 3 নং ও 5 নং এর মান, 5 নং এর মান কতই বসাই, 2 নং এ বসাই, 2 নং এ বসিয়ে পাই। ওকে, তো এইটা যদি আমরা বসাই তাহলে কি হয়, এতটুকুর মান কি পাইছি আমি, ডিটি। তো আমরা বসাই দিতে পারি ডিটি, আর এতটুকু মাইনাসটা তো আমরা নেই নাই হিসাব, এইখানে কিন্তু মাইনাসটা নেই, তাই মাইনাসটা অলরেডি আগেই আছে। ওকে, এইখানে মাইনাসটা তো নেই, এটা রয়ে গেছে আগেই, কিন্তু মাইনাসটা ছাড়া যেই বাকি অংশ, সেই বাকি অংশের মান কিন্তু আমরা ডিবি পাইছি। তো এখন আমরা কি করব, আমরা এইটা বসাই দিই, ডিভি পাইছি। এবার আমাদের আর কোনো কাজ নেই, আমরা এইটুকু একটু মুছে দিই, কারণ আমি হাতটা রাখতে পারতেছি না এই লেখাগুলোর জন্য। তো এবার আমরা একটা কাজ করি, এবার এইটাকে ডান পাশে নিয়ে আসি, ডিটি মাইনাসটা এই পাশে আনলে প্লাস হয়ে যায়, ডিবি ইকুয়ালস টু ওই পাশে আর কিছু থাকে না, 0। ওকে, এখান থেকে ডিটা কমন নেই জাস্ট, তাহলে টি প্লাস ভি ইকুয়ালস টু 0 হয়ে যায়। এখন দেখুন এই ডি মানে কি, এই ডি মানে কিন্তু এই অংশটুকুকে ব্যবকলন করা, ডেরিভেটিভ করা, আবার ওই পাশকেও কি করা, 0কেও ডেরিভেটিভ করা। তাহলে আমরা লিখতে পারি সুতরাং টি প্লাস ভি সমান কি, ধ্রুবক, কারণ 0কে ডেরিভেটিভ করা হচ্ছে ধ্রুবকের সমান, অর্থাৎ 0কে ডেরিভেটিভ করলে ধ্রুবক এসে পড়ে। এই যে আমরা পাইলাম, এটাই আমাদের কি, এটাই হচ্ছে আমাদের কণা সিস্টেমের শক্তির সংরক্ষণ সূত্র। এটাই এখানে লিখে দিতে পারি আমরা একটু আমরা একটা ক্লোন দিয়ে, সেমিকোলন দিয়ে একটা লিখে দিলাম, আমরা লিখে দিতে পারি, যেখানে, কারণ আমরা জানি টি প্লাস ভি এই দুটার মান হচ্ছে গতিশক্তি প্লাস বিভব শক্তি হচ্ছে কি, টোটাল এনার্জি, মোট শক্তি, যেখানে সমান কি, মোট শক্তি নির্দেশ করে। তো এবার আমরা লিখে দিব এটাই কি হচ্ছে, এটাই কণা সিস্টেমের শক্তির সংরক্ষণ সূত্র। তো আমাদের বিশাল একটা প্রমাণ আমরা করলাম। তো বিষয়টা হচ্ছে কি, আপনারা এই অংশটুকু খাতায় যখন নোট করবেন দেখবেন অত বড় না, জাস্ট আপনার 2 পেজের মধ্যে হয়ে যাবে। কিন্তু আমি যেহেতু অনেক কিছু ব্যাখ্যা করছি, অনেক কিছু বুঝাইছি, এর মধ্যে অনেক টার্ম ইউজ করছি, ফলে আপনাদের কাছে এটা অনেক বড় হইতে পারে ভিডিওটা, তাই আপনাদের কাছে এটা একটা মনে হইতে পারে দূর কি দিল, এটা হয়তো দিবই না পরীক্ষায়। না, যদি আপনাদের এটা ইম্পর্টেন্ট হয়ে থাকে, আপনারা দেখবেন আপনাদের সালের জন্য এটা ইম্পর্টেন্ট কিনা, তাহলে এটা দিতে পারেন, কারণ এটাতে একটা ভালো মার্ক আপনারা পাবেন। আর ক্লাসিক্যাল মেকানিক্সের ইকুয়েশনগুলোই এরকম বড় বড়, ভাই কি করবো, আসলে আমরা তো চাই ছোট করে পড়াতে, কিন্তু কিছু জিনিস আছে ছোট পড়ালে আমরা বুঝাইতে পারি না আপনাদেরকে, যেটা আপনাদের মনে একটা প্রশ্ন জেগে থাকে, তাই আমরা একটু ভেঙে বুঝাই যাতে আপনাদের একটু সহজ হয়। তো পরবর্তী লেকচারে আপনাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।